আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা দুটো আলোচনা নিয়ে একটা অনুষ্ঠান করব এবং খুব গুরুত্বপূর্ণ দুটো আলোচনা। এক নম্বর, দেশের আইন শৃঙ্খলা নিয়ে কিছু আলোচনা। যেহেতু বর্তমানে আহ, সারা দেশে একটা আইন শৃঙ্খলা নিয়ে নানান তোলপাড় হয়েছে গত সপ্তাহে। কিছু আন্দোলন হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা 2 নম্বরে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমা নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা 1 নম্বরে আলোচনাটা করি, সেটা হলো দেশের আইন শৃঙ্খলা। অর্থাৎ আহ, গত সপ্তাহে মাগুরায় 8 বছরের যে শিশুটা হত্যা, আহ, ধর্ষণের পরে মারা গেল, অর্থাৎ ধর্ষিত শিশুটি শেষ পর্যন্ত মারা গেল। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, জলঘোলা হয়েছে, আপনারা সবাই জানেন। এ নিয়ে নতুন করে আলোচনা করবার কিছু নাই। তো এখন ব্যাপারটা হলো যে যে এসব ধর্ষণ কিন্তু আগেও হয়েছে। কোনো ধর্ষণ কিন্তু কাম্য নাই, তার আগে বলে রাখি। কিন্তু কুমড়ো রানী সরকারের আমলে, স্বৈরাচার কুমড়ো রানী সরকারের আমলেও কিন্তু অনেক ধর্ষণ, নির্যাতন, অনেক কিছু হয়েছে। কিন্তু তখন মিডিয়ায় এইভাবে আলোচনা হয় না, বা ইন্ডিয়ায় এ ব্যাপারে কোনো টু শব্দও করেনি। এখন ইন্ডিয়া এ ব্যাপারে কোনো কিছু হলি, আমাদের দেশে কিছু হলি, মানে যদি ছোট্ট একটু শুনে কিছু হয়, তো একেবারে সেটা আহ বিশাল আকারে প্রচার করে, বিশাল বড় আকার ধারণ করে প্রচার করে। এই ব্যাপারে একটা গল্প বলতে পারি। আমার এক গ্রামের ভাই, আহ, আহ, 3টে মুসলিম আছেন, তা যাকে গেলে মুসলিমের কথা বলি, তো তার পদবি হচ্ছে গেলে মুসলিম। তিনি এমন ভাবে কথা বলতেন, অর্থাৎ একদিন গ্রামে একটা মাঠে মারামারি হয়েছে, দুজনের ভিতরে কিল ঘুষি মারামারি হয়েছে, এটা ছুলে কেটে গেছে। ও গ্রামে এসে বলেছে যে কয়েকশো লোক গ্রামে অমুক জায়গায় মারামারি হচ্ছে, 4-5 জন মারা গেছে। মানে এরম উদ্ভট কথাবার্তা উনি বলতেন, লোকে বেশি হেসে মজা পেতে আর কি। তো আমাদের ব্যাপারটা এরকম হয়েছে, ইন্ডিয়ান মিডিয়া, গদি মিডিয়া আমাদের দেশে এরম একটু শুনি ছিঁড়ে ছুটে যাচ্ছে, ওদের দেশে 10-12 জন মার্ডার হয়েছে বলে প্রচার করছে সেই গেলে বছরের মতো। তো ঘটনাটা এরকম ঘটে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা আমলে মানুষ তো কথা বলতে পারেনি, মানুষের মুখ সেলাই করা ছিল। তো কথা না বলতে পারার কারণে মানুষ আহ মানে অত্যাচারিত হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ যে আহ, নির্মম হত্যাযজ্ঞ করেছে এবং তারা যে ধর্ষণ করেছে, তারা যে নারী নির্যাতন করেছে, এবং সেই সময় যে যে নারী নির্যাতন হয়েছে তা কিন্তু এত প্রচার হয়নি। বিশেষ করে ছাত্রলীগরা অনেক নারী নির্যাতন, অনেক ধর্ষণ করেছে, সেগুলোকে চাপা দেওয়া হয়েছে বা প্রচার করতে দেওয়া হয়নি। যারা প্রচার করেছে তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, না গুমের ভয় দেখানো হয়েছে। আর যেসব সংবাদপত্র এটা প্রকাশ করবার জন্য ইচ্ছা প্রকাশ করছে বা সংবাদ প্রকাশ করবে করেছে, তাদেরকেও হুমকি ধমকি দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো লোক কোনো কিছু কথা বলতে পারেনি বা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ ধর্ষণ যে শুধু ইউনিট সরকারের বা এই সরকারের আমলেই হচ্ছে তা কিন্তু নয়। বাংলাদেশে অতীত হয়েছে, হয়েছে, কিন্তু এই ধরনের প্রচার কখনো হয়নি। প্রচারটা কেন হচ্ছে? মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে অবাধ স্বাধীনতা পেয়ে গেছে। অর্থাৎ মানুষের মুখ, সেলাই করা মুখ খুলে গেছে। এই খুলে যাওয়ার কারণে তারা এখন যে যার মতো করে প্রতিবাদ করছে। অর্থাৎ সেই ধ্বজভঙ্গ তাদেরকে এখন, তাদের যেন পুরুষত্ব জেগে উঠেছে। হ্যাঁ, তো এই রাস্তায় ছিনতাইকারী, চোর, তাদেরও স্বাধীনতা এসে গেছে। অর্থাৎ একজন ডাকাত, তারও স্বাধীনতা এসে গেছে। মানে স্বাধীনতার অবাধ স্বাধীনতা দেখা যাচ্ছে এখন। এইসব স্বাধীনতার কারণে কিছু দুর্ঘটনা ঘটছে। এই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু
আওয়ামী লীগের একটা বাহিনী হয়েছিল, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের ভয়ভীতি কাজ করছে। এই কারণে আইন শৃঙ্খলা অনেকটা আহ, মানে নমনীয় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব একটা তৎপর নয়, এই কারণে এইসব হচ্ছে। তো আমরা জাতি হিসেবে খুব একটা ভালো নয়। অবাধ স্বাধীনতা আসলে আমাদের দেশের জন্য নয়। এত স্বাধীনতা পেয়ে গেছে যে যে যার মতো করে কথা বলছে আর আন্দোলন করছে চারিদিকে। ইতিমধ্যে তো ইতিপূর্বে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন যে আনসার ঘটনা, বিদ্রোহী ঘটনা এবং গার্মেন্টস বিদ্রোহ হয়েছে। এর পিছনেও কিন্তু আন্তর্জাতিক চক্র ছিল, অর্থাৎ যেসব ঘটনাগুলো ঘটেছে এর পিছনে সমস্ত কিছু আছে ইন্ডিয়া, আহ, মোদী সরকার জড়িত। এবং তার বেশি করে প্রচার করছে গদি মিডিয়া। আপনি দেখবেন যে যত ঘটনা ঘটেছে ওরা এই ইন্ডিয়ার মিডিয়া, বিশেষ করে নরেন্দ্র মোদী ইনি সরকারকে আহ, মানে মোটে সহ্য করতে পারছে না। অর্থাৎ সে নানান জায়গায় ইনি সরকারকে বদনাম করার জন্য আহ, উম, এই মিডিয়াতে অনেক প্রচার করে যখন ফেল করেছে, তখন সে আমেরিকায় চলে গেল ট্রাম্পের সাথে দেখা করতে। সেখানে যে গোয়ারা হেরে ফিরে আসলে এবং তাদের দেশের কয়েকশো নাগরিক শিকল আহ, ডান্ডা বেড়ি পরাইয়ে কার্গো বিমানে পাঠাই দিলে, অর্থাৎ লেজি গভীর অবস্থা হয়ে গেল। হ্যাঁ, এইসব কারণে তারা নরেন্দ্র মোদীর চারিদিকে গোয়ারা হারছে ডক্টর ইউনূসের ইমেজের কারণে। এখন এই যে দেশে যে ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এটা আমাদের সবাই নাগরিক হিসেবে আমাদের সবাই সচেতন থাকা দরকার। তো যাক, দ্বিতীয় পর্বে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা। তো ডক্টর মোহাম্মদ ক্যারিশমা, এটাই বলি এই কারণে উনি নীরবে নিভৃতে কাজ করছেন। উনি কথা কম বলছেন, কাজ বেশি করছে। অর্থাৎ শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা কথা বলতো বেশি, কাজ করতো কম, উল্টো পাল্টা বলতো। অর্থাৎ যা করিনি তাই বলতো, আহ, মানে প্রচার করতে বেশি। কাজ কাজের কাম কিছু নাই, কিন্তু প্রচার করতে বেশি। কিন্তু ঠিক উল্টো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিহারে আন্তর্জাতিক একজন খেলোয়াড়, ইনি কথা কম বলছেন, কাজ বেশি করছেন, ইনার আন্তর্জাতিক ইমেজ রয়েছে। এই কারণে আমরা জাতি হিসেবে গর্বিত। অনেক কিছু উনি কাজ করছে, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। আমরা কিছু কুফল পেয়েছি। উনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন একটা ভঙ্গুর অর্থনীতি, লুটপাটের অর্থনীতি আমরা পেয়েছিলাম। তিনি এখন অনেকটা মেরামত করতে পেরেছেন। ইতিমধ্যে জানেন যে 600 কোটি টাকা আহ, ফেরত নিয়ে আসতে পেরেছেন। তারপরে যে বৈদেশিক যে ঋণ ছিল, প্রচুর টাকা ঋণ ছিল, অর্থাৎ ওই যে স্বৈরাচার দোসররা, তারা হাজার হাজার উম, উম, লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার করে নিয়ে গেছে এবং বৈদেশিক দেনা রেখে যে পালিয়ে গেছে, সেই সব টাকার কিন্তু ইতিমধ্যে 66,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা বৈদেশিক ঋণ কিন্তু পরিশোধ করেছে ডক্টর ইউনূস সরকার। এরা কিন্তু ব্যাপক একটা সাফল্য। এবং আমরা দেখবেন যে এবার বুঝাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা নিয়ন্ত্রণে, অনেক কিছুর দাম কমে গেছে, যা গত 16 বছরের ইতিহাসে নজিরবিহীন। যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করেও কিন্তু 100-র উপরে পেঁয়াজ আমরা কিনে খেয়েছি, এখন সেটা 30 টাকা 35 টাকা কিনে খাচ্ছি। ঝাল 40 টাকা, টমেটো 10 টাকা পর্যন্ত কিনে খেয়েছি। যাক, এখন রোজায় মানুষ অনেকটা স্বস্তি যায়, গাছে মানুষ খুশি। তো এটা তো একটা সরকারের সফলতা, বিরাট সফলতা। তারপরে ওই যে সরকার পতনের সময় সংযুক্ত আরব আমিরাতে আমাদের 57 জন ভাইয়েরা আমাদের সাথে আহ, আর সম্মতি জানিয়েছিল, অর্থাৎ আন্দোলনে সম্মতি জানিয়েছিল। ওই দেশের আইন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে এবং বিবিধ মেয়াদে সাজা দিয়েছিল। ডক্টর ইউনূস তার ক্যারিশমা দিয়ে, তার আন্তর্জাতিক ইমেজ দিয়ে ওখান থেকে সেই 57 জন নাগরিককে জেল থেকে বার করে দেশে নিয়ে আসছেন। এটা কিন্তু অন্য কোনো দেশের, অন্য কোনো সরকার হলে, বাংলাদেশে অন্য কোনো ব্যক্তি হলে বা অন্য কোনো প্রধানমন্ত্রী হলে, উনি বাদে অন্য কোনো লোক হলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা একটা বিশাল সফলতা ওনার, ওনার বিশাল একটা ক্যারিশমা এটা। কথা ওনাকে বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের ইউরোপে অনেক দেশে যেতে গেলে আমাদের দেশের নাগরিকদের সেটা হচ্ছে দিল্লিতে যে ভিসা করতে হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইউরোপিয়ান ইউনিয়নের
ভিসা সেন্টার ঢাকাতে চালু করেছে। এটা একটা বিশাল সফলতা। এই ডক্টর ইউনূস ছাড়া এই সফলতা অর্জন, এই কাজটা করা কারোর পক্ষে সম্ভব ছিল না। এখন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যত দেশ আছে, প্রায় বেশিরভাগ দেশে এখন সুইডেন দূতাবাস থেকে তার ভিসা কার্যক্রম শুরু করেছে। আর বাকি কয়েকটা দেশ তারাও নিজস্ব ভাবে কার্যক্রম শুরু করেছে। এখন থেকে ঢাকা থেকেই ইউরোপের ভিসা সংগ্রহ করা যাবে, যেটা আগে দিল্লি থেকে যেতে হতো। এটা একটা বিরাট কারিশমা। এই কারিশমাটা তো একেবারে অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। উনি যে দিল্লিতে গেলে, সরি, উনি যে তুরস্কে গেলেন এবং তুরস্কের প্রেসিডেন্টের সাথে, রিসেপ তাইপের সাথে উনি সাক্ষাৎ করলেন এবং ওনার সাথে আরো কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আহ, সেখান থেকে আমাদের বাইরাক্তার, আহ, বিশ্বের সব থেকে নাম করা ড্রোন বাংলাদেশে এসেছে এবং ভারতের বর্ডারে, ভারত সীমান্তে নজরদারি চালাচ্ছে। এখন ভারতের এখন ঘুম হারাম হয়ে গেছে। এটা কি কম সফলতা? বিরাট সফলতা। এখন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। আগে বর্ডারে বিজিবি নতজানু ভাবে থাকতো, অর্থাৎ তাদেরকে তেল দিত। এখন উল্টো তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, অর্থাৎ কোনো অন্যায় করলে প্রতিবাদ করছে। এটাও কিন্তু কম সফলতা নয়। আন্তর্জাতিকভাবে আমরা জাতি হিসেবে অনেক আহ গর্বিত হয়েছি, অনেক উচ্চ শিখরে অর্জন করছি। কিন্তু গত 16 বছরে আমরা জাতি হিসেবে একেবারে খুব নিচু ছিলাম, একটা ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিলাম এবং আমাদেরকে তারা কোনো মূল্যায়ন করতো না। এখন কিন্তু তারা আমাদের আহ ভয় পাচ্ছে, শুধু মূল্যায়ন না, ভয় পাচ্ছে। তারা এই যে আমাদের খাবার দাবার বন্ধ করে অনেক হুমকি দিয়েছিল যে আমাদের না খেয়ে মারবে, ইত্যাদি ইত্যাদি কথা বলছিল। এখন ওরাই কিন্তু না খেয়ে মরছে। দেখবেন যে বাংলাদেশ ঘেঁষে একটি রাজ্য, বিশেষ করে পশ্চিমবাংলা, কলকাতা, তারা তো এখন না খেয়ে মরছে। তারপরে ত্রিপুরা রাজ্যে একই অবস্থা, আসামের একই অবস্থা। এরপরে চীন থেকে সামরিক সরঞ্জাম আসছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চীন থেকে আহ, আমাদের দেশে ইয়ে সামরিক একটা চুক্তি হয়েছে। ওরা আমাদের আহ, হালকা বা মাঝারি সমরাস্ত্র এই দেশে তৈরি হবে, তার প্রযুক্তি এখানে আহ, ওরা এদেশে হস্তান্তর করেছে এবং আমার দেশে এগুলো তৈরি হবে এখানে। এখন ভারতের এটা মাথা ব্যথা বিরাট কারণ হয়ে যাচ্ছে। তারা ভয়ে আহ, অনেকটা থরথর করে কাঁপছে বলা যায়। তো এটা একটা বিরাট সফলতা। আহ, এর ভিতরে হঠাৎ করে এই মোদি চারিদিকে যে যখন গোয়ারা হাঁটছে, ট্রাম্পের কাছে যে যখন শিকল পরা অবস্থায়, যখন ডান্ডাবাড়ি অবস্থায় ফিরে আসলেন তার নাগরিকদের নিয়ে, তখন একটা নতুন খেলা খেললো। কি কোথায় এক চতুর্থ শ্রেণীর এক মন্ত্রী মর্যাদায় কি এক তুলসী পাতা হিন্দুত্ববাদী, অর্থাৎ মুসলিম বিরোধী এক চতুর্থ শ্রেণীর এক মন্ত্রী তাদের ধরে নিয়েছে। এই এনডিটিভির সাথে সাক্ষাৎকার দিল কি বাংলাদেশে হিন্দু নির্যাতন আছে, সংখ্যালঘু নির্যাতন আছে, এই একটা বক্তব্য দিয়ে উঠালেন। অর্থাৎ এটা একটা নতুন ষড়যন্ত্র। আহ, কোথায় এক তুলসী এনে টান দিয়ে করছে, নতুন খেলা শুরু করলো। আরে তো ওই তুলসী ওর মতো একটা পুষকে মন্ত্রী ও কি করবে? ও কিছু করার ক্ষমতা রাখে? ডক্টর ইউনুসের কাছে ও তো একটা শিশু। এই নরেন্দ্র মোদী কোনো কিছুতে কিছু না করে, না পেরে গোহারা হারছে। এখন নতুন একটা ষড়যন্ত্র আসছে, তুলসী নিয়ে আসছে। তুলসী নিয়ে এসে উনি একটা আর এক নতুন ষড়যন্ত্র শুরু করছে। এতে ষড়যন্ত্র সফল হতে পারবে না। সেই তুলসী যখন আহ, ইন্ডিয়াতে অবস্থান করছিল, তখন ওই ভারতের গুজরাটে একটা দাঙ্গা হয়েছে। অর্থাৎ ওদের যেদিন চেয়ারম্যান ট্রফি ইয়ে হয়, মসজিদ আহ, ওরা যেতে, ওই দিন মসজিদের পাশে তারা পটকা বাজি ফুটিয়ে মসজিদে ডিস্টার্ব করে এবং মুসল্লিরা প্রতিবাদ করলে তাদের সাথে খুব দাঙ্গা বেঁধে যায় এবং এখন সেই দাঙ্গাটা এখন চলছে। সে বিষয় নিয়ে সারা একটু বেশি কোনো কথা বলছে না। এ মুসলিম নিয়ে, উগ্রবাদী নিয়ে কথাবার্তা এইসব নিয়ে এখন প্রচার করছে। অর্থাৎ কোনো কিছুতে না পারার কারণে এখন অনেক তুলসী ধরে নিয়েছে এ মোদী, তা নিয়ে নতুন খেলা শুরু করেছে। কোনো কাম হবে না। ইংলিশের কাছে গোয়ার হবে। ইতিমধ্যে ইংলিশ সরকার এর প্রতিবাদ করেছে। এখন
ওরা বুঝতে পারেনি যে যে প্রতিবাদ করবে বাংলাদেশ, প্রতিবাদ করার সাহস হবে। আরে দূর, ওই তোর নরেন্দ্র মোদী চা বিক্রেতা, তুই বেটা, তোমার মতো ওই চা বিক্রেতা ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, তুমি ওর কাছে কিছুই না। তুমি একটা শিশু, তুমি যত খেলা খেলতে যাবা সব গোবরা আলাদা। ফলে আর খেলতে যেও না, অনেক খেলা খেলেছ, আর খেলতে যেও না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল টক বা নিউজ আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.